বলার চেষ্টা করছি যে ওয়াকফ বিলের মেন যে মানে কর্ণধার হবে, যে বিলটা আসছে এই বিলের মেন কর্ণধার হবে, ধরুন এটা আপনার নদিয়া জেলার ডিএম যদি এই মসজিদটা ওয়াকফের মসজিদ হয়ে থাকে, এই মসজিদের কর্ণধার, এই মসজিদের রেকর্ড, এই রেকর্ডটা হবে ডিএম এর নামে। এটা ঈদগাহ, এই ঈদগার ওয়াকফের এর যে কর্ণধার হবে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন এখানে কর্ণধার হবে, এই মসজিদের কর্ণধার হবে, তখন আপনি মনে করুন এখন এশার নামাজ হলো, মনে করুন এখন 8:30 কি 8টায় জামাত হবে, এটা আপনি ঠিক করলে হবে না। ডিএম তখন ঠিক করবে এই মসজিদে কটার সময় জামাত হবে, কটার সময় আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে কটার সময় বের হবেন। এই ঈদগাহে আপনি ঈদের নামাজ পড়েন মনে করুন 7টার সময়, তার জন্য ডিএম এর কাছে গিয়ে নোটিশ করে পারমিশন নিয়ে আসতে হবে। ডিএম সাহেব যদি পারমিশন দেয় যে হ্যাঁ 7টার সময় হবে, তো 7টার সময় হবে। ডিএম সাহেব যদি বলে যে আপনার ঈদের নামাজটা 12টার সময় হতে হবে, কারণ আমার ফোর্স যাবে, তারা আপনাদের ব্যারিকেড করে রাখবে, তারা নিরাপত্তা দেবে। তো এই হচ্ছে ওয়াকফের খুব সংক্ষেপে একটা ভয়াবহতার কারণ বললাম। এবারে আমি মেন মসজিদের কথা বলি। এই যে দুটো ভাগে ভাগ করছি আমি। একটা হচ্ছে যেসব মসজিদ, যেসব মাদ্রাসা, যেসব ঈদগাহ, যেসব গোরস্থান অলরেডি ওয়াকফের মধ্যে আছে, ওয়াকফের মধ্যে চলে গেছে, সেগুলো মনে করুন ওই আইসিইউতে চলে গেছে, মানে কোমায় চলে গেছে। ভেন্টিলেশানের অপারেশন করার পরে দেখবেন এমার্জেন্সিতে ভেন্টিলেশানে ভর্তি করে দেয়, এগুলো ভেন্টিলেশানে আছে, মানে যে কোনো মুহূর্তে প্রাণত্যাগ করতে পারে। তো আরেকটা কি হচ্ছে, যেসব মসজিদগুলো, যেসব মাদ্রাসাগুলো, যেসব ঈদগাহ গোরস্থানগুলো ওয়াকফে নেই, এমনি ধরুন মসজিদ, পাড়ার মসজিদ, তাদের ব্যাপারে আমি বলবো। কারণ এইটা এখন আমাদের মেন বাঁচাতে হবে। কারণ আমার মসজিদ যদি না থাকে, আমার মাদ্রাসা যদি না থাকে, তাহলে আমার থাকার কোনো মূল্য নেই। আমার বেঁচে থাকা না থাকা সমান। ওই বেঁচে থাকার চেয়ে না থাকাটাই ভালো। কারণ আমার মসজিদ এমন একটা জায়গা, যে মসজিদ নেই মানে আমি নেই, এটা তো আপনারা বুঝছেন। তো মসজিদের আপনারা এই আইনি সচেতনতা এটুকু দরকার। ধরুন এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ডাঙা জায়গা, এই জায়গাটা যদি আপনি খালা করেন, মানে পুকুর করতে চান, বা এটা যদি শালি জায়গা মানে নিচু জায়গা হয়, এটা যদি আপনি মাটি দিয়ে ভরাট করতে যান, এটার পারমিশন লাগে। বিএলআরও ব্লক ল্যান্ড অফিসে আপনাকে দরখাস্ত করতে হয়। সেই দরখাস্তের ভিত্তিতে আপনার এনকোয়ারি হবে, এনকোয়ারির ভিত্তিতে একটা ফিস নেবে, তারপরে এটা আপ অ্যান্ড ডাউন মানে ভরাট করতে পারবেন কিংবা খালা করতে পারবেন। তাহলে একটা জায়গা যদি আপনি তার নেচার অ্যান্ড ক্যারেক্টার, অর্থাৎ জায়গার অবস্থান পরিবর্তন যদি করতে গেলে আপনার পারমিশন লাগে, তাহলে এই জায়গার উপর একটা যদি ঘর করেন তারও পারমিশন লাগে। তাহলে এই জায়গার উপরে আপনি মসজিদ করছেন, তার যদি পারমিশন না নেন, আসামে ওটাই হয়েছে। 100 বছরের মসজিদ, 50 বছরের মসজিদ, কোনো পারমিশন ছিল না, খাতা কলমে একটা মসজিদ নেই। তাহলে যে ইবলিস তো ফাঁক খোঁজে, যে যখন ইমানদার ব্যক্তি, একটা কথা, ইমানদার ব্যক্তি যখন অজু করে থাকে, ইবলিস তাকায় যায় না। পেশাবখানায় ঢুকলো, অজু নষ্ট হয়ে গেল, ওই জন্য আল্লাহ পাক বলে পেশাবখানায় যাবে, দোয়া পড়ে যাও, ওখানে ও টাইট করে রাখা। অর্থাৎ একটা ইমানদার ব্যক্তি সবসময় সচেতন থাকবে। তো আমরা কি করি, যে এই যে মসজিদটা আমি নামাজ পড়ছি, এটা সবাই জানে, কিন্তু এটা তো শেষ নয়, যে ইবলিস শেষ খোঁজে একে ইসলাম থেকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায়, ইসলামিক জীবন ব্যবস্থাকে একে কিভাবে নষ্ট করা যায়। তো সে কারণে কি হয়, ওই মসজিদটা আমাকে পারমিশন করা দরকার ছিল। দরখাস্ত করে আমি এখানে একটা মসজিদ করতে চাই, লোকাল পারমিশন, পঞ্চায়েত থেকে একটা পারমিশন করতে হয়। এবার পঞ্চায়েত পারমিশন দিল, আপনি মসজিদ করলেন, তারপরে মসজিদের একটা রেজিস্ট্রেশন করতে হয়। কারণ মসজিদ হচ্ছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ তো আমার বৈঠকখানা নয়, মসজিদ কারোর বাড়ি নয়। সুতরাং মসজিদের একটা পারমিশন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশনটা যদি আমি না করি, তাহলে সরকারের কাছে এটা অবৈধভাবে তৈরি হয়ে, একটা অবৈধ পরিকাঠামোভাবে তৈরি হয়ে গেল। তাহলে মসজিদটা পারমিশন করতে হবে। আমি মাদ্রাসা করলাম, মাদ্রাসার একটা পারমিশন করতে হবে, মাদ্রাসার রেজিস্ট্রেশন করতে হয়। এবারে মসজিদ মাদ্রাসার রেজিস্ট্রেশন করলেন ভারতবর্ষের আইন অনুযায়ী। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 26 বলছে প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ধর্মের মানুষের তার ধর্মীয় রাইট আছে, অধিকার আছে তার ধর্মীয় প্রতিষ্ঠান গড়া এবং পরিচালনা করা। তাহলে ভারতবর্ষের সংবিধান আমার এই রাইট দিয়েছে। আমি যদি সেই ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে আমার মসজিদটাকে, আমার মাদ্রাসাটাকে রেজিস্ট্রেশন করি, তাহলে ওই মসজিদ, এই মাদ্রাসাকে কেউ অবৈধ বলতে পারবে না। আজকে গোরস্থানে আপনি বলুন, গোরস্থানের কোনো রেজিস্ট্রেশন আছে?
গোরস্থানে মনে করুন আপনাদের এখানে 50 বছর আগেকার একটা গোরস্থান, আপনি বলতে পারবেন এই গোরস্থানে কতজন মানুষ শুয়ে আছে, কতজন মানুষ, তাদের নাম কি, ঠিকানা কি, তার ডেথ সার্টিফিকেট। আজকের আমাদের সমাজে আমরা এত অসচেতন। আমার আজকের বাড়ি কেউ মারা গেল অসুস্থ হয়ে, বাড়িতে জ্বর টর হয়ে মারা গেছে, কোনো নর্মাল ডেথ যেটাকে বলেন, স্বাভাবিক মৃত্যু, যেটা মানে আনন্যাচারাল ডেথ, যেটা অ্যাক্সিডেন্টে মারা গেলে সেটা তো সরকার পোস্টমর্টেম করলে হসপিটাল তাকে ডেথ সার্টিফিকেট দিল। কিন্তু আজকে যদি আপনার ন্যাচারাল কোনো ডেথ হয়, বাড়িতে মারা গেল, তাকে আপনি মারা যাওয়ার পরে আপনি গোরস্থানে দিলেন, তার ডেথ সার্টিফিকেটটা কোথায় পাবেন? এই ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা মানে হয়রান হয়ে যাই। এই ডেথ সার্টিফিকেটটা দরকার। এই ডেথ সার্টিফিকেট কে দেবে? আপনার আজকে যদি গোরস্থানের রেজিস্ট্রেশন থাকতো, আপনার যদি মসজিদের রেজিস্ট্রেশন থাকতো, মসজিদের একটা প্যাড থাকতো, গোরস্থানে একটা প্যাড থাকতো, এই গোরস্থানে রেজিস্ট্রেশন দিত যে এই গোরস্থানে এই ব্যক্তি, এই তার নাম, বাবার নাম, পিতার নাম, এই অমুক জায়গা গোরস্থানের ওই সাইডে তাকে দাফন করা হলো। আজকে আমাদের সেগুলো নেই, যে কারণে আজকের ওরা ভাবছে কি যে আমাদের একটা বডি, ওরা মানে আমাদের অমুসলিম ভাইরা, আমাদের একটা বডি ফুস করে পুড়ে দিলাম, ফুস করে উড়ে গেল, তার কিছু নেই। এরা একটা মৃত মানুষের জন্য এই বিঘের পর বিঘে জায়গা দখল করে থাকবে, এ মেনে নেওয়া যায় না। তো তাই আজকে তারা সেইগুলো দেখে সেইগুলো দখল করছে। আজকে আমরা অসচেতনতার কারণে, আপনি জানেন যে কলকাতার নাম ছিল আলীনগর। আজকের আমরা ভাবছি যে যোগী সরকার উত্তরপ্রদেশের নামগুলো এলাহাবাদকে না চেঞ্জ করে, আল্লাহাবাদকে নাম চেঞ্জ করে প্রয়াগরাজ করেছে। কলকাতায় অনেক নাম আছে, যে আপনি জানেন যে যেটাকে খুব খারাপ নাম একটা সোনাগাজী বলি, ওটা ছিল সানাউল্লাহ গাজী। সানাউল্লাহ গাজী ওয়াকফ স্টেট, তাকে সোনাগাজী করে দিয়েছে। সেখানে গিয়ে দেখবেন সেখানে একটা মসজিদ আছে, সেখানে সানাউল্লাহ গাজী লেন আছে, সেটা এখানে মুক্ত মাদ্রাসা করার জন্য একটা সানাউল্লাহ গাজী একজন আল্লাহর খুব প্রিয় বান্দা ওই জায়গাটা দান করেছিল। কিন্তু সেই দানের প্রসিডিওরটা না হওয়ার কারণে আজকে সানাউল্লাহ গাজী থেকে সোনাগাজী হয়ে গেছে। তো আজকে যারা আমরা মনে করছি, যাদবপুরের নাম ছিল জাফরাবাদ, দেখবেন যাদবপুরে কত মসজিদকে চতুর্দিক থেকে ঘিরে দোকানপাট করে, মাঝখানে শুধু মানে উঁচু হয়ে ঢিবি হয়ে ওই মিনারটা দেখা যাচ্ছে, নামাজি নেই, তাকে ঘিরে দেওয়া। কারণ কি? আমরা সচেতন নাই। তাই আজকের মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ঈদগাহকে রেজিস্ট্রেশন করুন। যদি আপনারা না জানেন, কোনো ভালো অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করুন, পারলে আমি ইনশাল্লাহ, আল্লাহ আমার যতটুকু জ্ঞান বিবেক দিয়েছে আপনাদের সাহায্য করব। কারণ এই রেজিস্ট্রেশনটা প্রপার হওয়া দরকার, তাহলে আগামী দিন ওয়াকফে যেগুলো চলে তো গেছে, আগামী দিন এগুলো আপনারা বাঁচাতে পারবেন না। কারণটা কি? এই যে বলছে যে বিদেশি ফান্ডিং, মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। কেন? মাদ্রাসা অবৈধ। আমি যদি সরকার রেজিস্ট্রেশন করি, তার যদি প্রতিটা বছর ট্রায়াল ব্যালেন্স, আয় ব্যয়ের হিসাব দিই, তাহলে সরকারের বাবার ক্ষমতা নেই, কোনো সরকারের বাবার ক্ষমতা নেই আমাকে বলে এই মাদ্রাসা অবৈধ, আমাকে বলে এটা জঙ্গি শিক্ষা দেয়, আমাকে বলতে পারে এটা সন্ত্রাসী শিক্ষা দেয়। এটা বন্ধ করা দরকার, এগুলো দেওয়া দরকার, এগুলো অ্যাওয়ারনেস করা দরকার। এবারে আপনার কতগুলো প্রাথমিক আইনের জ্ঞান আমরা বলবো, যেটা না জানার কারণে আজকের আপনাদের কিছুটা দূরে একটা ঘটনা ঘটেছে। যে ঘটনাটা কি হলো, আমাদের আল্লাহকে নাম লেখা হলো বাজে ভাষায়, আমরা এমনভাবে প্রতিবাদ করলাম যে আমরাই মার খেলাম, আমাদের সমাজের মুসলিম মানুষ মারা গেল, আমাদের সমাজের মুসলিম মানুষের নামে কেস দেয়া হলো। আমাদের সমাজের মুসলিম মানুষ এখন ঘরে শুতে পারছে না, টেনশানে, নিরাপত্তা। আমাকে অনেকে ফোন করে, কেন? কারণ আমরা সচেতন নই, আমরা না ভালো পড়েছি কোরআন, না ভালো জানিয়া ভারতবর্ষের আইন। আল্লাহ পাক সূরা আল নিসার মধ্যে বলছে, সেই ব্যক্তি, যে ব্যক্তি ভয় করে আমাকে সিজদা করে, আমার ভয়ে যে সিজদা করে, সে অন্য কাকে ভয় করতে পারে? আল্লাহ হুইক করছে যে আমার ভয়ে সিজদা করে, যে আমার গোলামি করে, সে অন্য জনার গোলামি করে কিভাবে? সে অন্য জনার ভয়ে ভীত হয় কিভাবে? তো আমরা সেই জন্য আজকে কি করি, যে আমাদের এমনভাবে ভয় আতঙ্কে জীবনযাপন করছি যে আমরা অন্যায়কারী না হয়েও আমরা আতঙ্কিত। তো আমি প্রথমে কিছু কথা বলি, যেটা ধরুন আজকের আমরা প্রশাসনের পুলিশকে দেখে ভয় পাই, কিন্তু পুলিশ একটা গভর্নমেন্ট সার্ভিস করে। গভর্নমেন্ট সার্ভিস মানে কি? সরকারি চাকর, সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর। আমরা তাকে এমনভাবে কি বলি? বড়বাবু। আচ্ছা, আপনি যদি থানার ওসিকে, অফিসার ইনচার্জকে বলেন বড়বাবু, তা সে আপনাকে কি ভাববে? সে তো বড় বাবু মানে বড় চাকর। যে যত বড় পাবলিক অফিসার, সে তত বড় পাবলিক সার্ভেন্ট, সে তত বড় পাবলিকের ওবেডিয়েন্ট।
পাবলিকের তত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে আছে, তার মানে সে পাবলিক সার্ভেন্ট, তত বড় পাবলিকের দায়িত্ব, অত আমরা তত বড় তাকে বাবু বাবু করছি। আমার জন্য সে, তার কাছে আমি যাবো, সে আমাকে বাবু বলতে হবে, বাবু কি করতে হয় বলুন। উচিত ছিল এরকমই, বাবু আপনার কি প্রয়োজন বলুন, আসুন বসুন। আমরা গিয়ে কি করি, বাবু আমার একটু দরকার আছে। আমি এমনভাবে সেখানে অ্যাপিয়ার হই যে না, আমি ন্যায় করে ডায়েরি করতে গেছি কিংবা একটা কেস করতে গেছি, আমি এমন একটা ভয় দেখাই যে আমি কি যেন কোথায় যেন এসে পড়েছি, মানে চতুর্দিকে বাঘ ভাল্লুক সিংহ বাস করছে, আমি এখানে এসে জঙ্গলের মধ্যে পড়ি। ওটা আপনার জায়গা, নিরাপত্তা দেওয়ার জায়গা, ওখানে বুক ঠুকে যাবেন, বুক ফুলিয়ে যাবেন। এটা তো আমরা গ্রামের সাধারণ মানে যারা দুর্বল মানুষের কাছে বুক ফেলায়, বুক ওখানে ফোলাবেন। ওটা আপনার জায়গা, ওটা আপনার দায়িত্ব দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য ওখানে এসেছে। আপনার কোনো যদি ঘটনা ঘটে, আপনি ডায়েরি করতে গেলেন, পুলিশ যদি আপনাকে দুচ্ছা করে তাড়িয়ে দেয়, যা এখন যা হচ্ছে হয়, আপনি মেজাজ দেখাবেন, মানে দুচ্ছা মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি এসছি, আপনি আমার জন্য আছেন এখানে, আপনি আমার জন্য এখানে চাকরি করেন, আপনি আমার ডায়েরি শুনবেন না, আমার কথা শুনবেন না, মানে এটা বলতে হবে। যদি মনে করেন আপনি তো বলেন, আমাকে হয়তো বলছেন, আপনি তো ভাই বক্তব্য দিয়ে লেকচার দিয়ে চলে গেলেন বড় বড় কথা বলে, আমার অবস্থাটা আপনি জানেন তো, তার জন্য বলি, আপনার যদি মনে হয় যে ওখানে গেলে ভয় ভীতির কারণ আছে, বাবা আমি বলতে পারবো না, আপনি এক কাজ করবেন, আপনার কোনো ঘটনা ঘটলে আপনি একটা দরখাস্ত লিখুন। দরখাস্ত লিখে, ধরুন এটা কালিয়াগঞ্জ থানা, নাকি কালীগঞ্জ থানা, এখানে একটা ঘটনা ঘটেছে এই জায়গায়, একটা দরখাস্ত লিখুন টু দা ওসি বলে, আপনি চিঠিটা নিয়ে খামের ভেতর ভরে চিঠিতে লিখে ছেড়ে দিন পোস্ট অফিসে, আপনার ডায়েরি হয়ে গেল। আপনার যদি সেরকম সিরিয়াস ঘটনা ঘটে, কেস হয়ে গেল। তাও যদি না পারেন, যারা মেয়েরা আছে বা যারা কম শিক্ষিত, এখন তো সবাই ফোন ব্যবহার করে, কালীগঞ্জ থানার ফোন নাম্বার আছে, ওসির ফোন নাম্বার দেয়া আছে, ওসির ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ওটা ওসির ফোন নাম্বার নয়, ওটা আপনাদের ফোন নাম্বার। ওই ফোন নাম্বারটা আপনাদের ব্যবহার করার জন্য। আপনি বলুন ওসির ফোন নাম্বার পাবো কোথায়, আপনি গুগলে যান, ওই ক্রোমে যান, নেটে যান, গিয়ে বলবেন কালিয়াগঞ্জ থানার ওসির ফোন নাম্বার চাই, ফোন নাম্বার চলে আসবে। কালিয়াগঞ্জ থানার ঠিকানা চাই, ঠিকানা চলে আসবে। ওই ফোন নাম্বারে ক্লিক করবেন, দেখেন হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে লিখুন। লিখতে জানেন না, আপনি মানে কি বলে ভয়েস মেসেজ করুন যে স্যার আমার এই হয়েছে, আমি এই জায়গায় আছি, আমার এই নাম এই বলে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিন, আপনার ডায়েরি হয়ে গেল। আপনার যদি কেস করার মতন ঘটনা ঘটে, সিরিয়াস ঘটনা ঘটে, আপনার কেস হয়ে যাবে। ওই থানা থেকে আপনাকে ডাক করে নিয়ে যাবে যে আপনার কি হয়েছে বলুন। আপনি বলছেন আজব কথা, আপনি করে দেখুন। আপনি মনে করুন থানায় জানালেন, থানা কিছু করলো না, আপনি কালে নদিয়ার এসপির কাছে জানান, এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপির কাছে লিখিতভাবে জানান, এসপির ফোন নাম্বার চাই, ওভাবে বলবেন, এসপির ফোন নাম্বার আসবে, এসপির ঠিকানা আসবে, এসপিকে জানান। এসপিকে জানালেন, মনে করুন কাজ হলো না, আপনার ওখানে বসে থাকলে হবে না, যা কি হবে, ওসিকে জানালাম, এসপিকে জানালাম, কিছু হলো না, আপনার আগে বাড়তে হবে, লড়াই করতে হবে। দেখুন একটা কথা আছে, সৌভাগ্য কোনদিন আকাশ থেকে নেমে আসে না, তাকে করাতে করতে চাই বিরামবিহীন সংগ্রাম। সুতরাং আপনাকে লড়াই করতে হবে, লড়াই করাটা জীবনের একটা অন্যতম ধর্ম। সুতরাং আপনাকে কি করতে হবে, এসপি যখন নিল না, আপনি কোর্টে যান, আপনি বলবেন কোর্টে গেলে তো অ্যাডভোকেট লাগবে, পয়সা লাগবে, কোর্টে গেলে অ্যাডভোকেট পয়সা লাগে না, ওখানে অ্যাডভোকেট বলে না, তাই আপনারা জানেন না। আমি বলছি, আপনি শুনে নিন। কোর্টে যাবেন, গরিব মানুষ যারা যারা অসহায়, মনে করুন আমি মনে করুন কলকাতা থেকে এসেছি, এখানে আমি একজন অসহায় মানুষ, আমার এখানে একটা কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, আমি কোথায় যাব, কেস করব, পয়সা নেই, কি করব, আমি কোর্টে যাব। আপনাদের এখানকার কোর্ট কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগরে গেলেন, গিয়ে বলবেন যে আমি একটা অ্যাডভোকেট চাই, ফ্রি অফ কস্ট, বিনা পয়সার অ্যাডভোকেট চাই, আমি গরিব মানুষ, অসহায়, আমাকে একটা অ্যাডভোকেট দেখ। ওখানে দেখবেন একটা জায়গা আছে যেখানে দরখাস্ত করলে আপনার ফ্রি অফ কস্টে অ্যাডভোকেট দেবে। সেই অ্যাডভোকেটের কাছে গিয়ে বলুন যে স্যার আমার এই হয়েছে, আমার একটা কেস করতে যাই, থানাকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, কোনো কাজ হয়নি, কিন্তু আমি বড় অসহায়, বড় অত্যাচারিত হচ্ছি, আমার কেস করে দিন। আমরা বিনা পয়সা কেস হয়ে যাবে। এবারে আপনি মনে করুন উল্টে আপনার নামে কেউ কেস দিয়েছে, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা সম্পর্কে বলি। মনে করুন এই ঘটনাটা আপনি দেখলেন যে এরকম একটা ঘটেছে, মনে করে দেখলেন আপনি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কোনো কোথাও পোস্টারে দেখলেন ইসলামকে সম্পর্কে, নবী ইসলাম সম্পর্কে কোনো কটূক্তি কথা বলেছে। আপনি কি করবেন? কোনো রকমের মাথা গরম করা চলবে না, আবেগ দিয়ে সব সময় কাজ করবেন না, আবেগটা থাকবে, ভালোবাসা থাকবে, রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা আছে বলে তো আমি মুত্তাকি, আমি পরেজগার, আমি ইমানদার। কিন্তু সেই আবেগটা যথাযথ জায়গায় ব্যবহার করতে হবে, ব্রেনটাকে কাজে লাগাতে হবে। আপনি ঠান্ডা মাথায় আপনি ওইটা ঘটনাকে যেভাবে বললাম এভাবে লিখিতভাবে থানাকে জানান,
পারলে আপনি যদি একা জানালে অসুবিধে হয়, আপনি সবাইকে নিয়ে সই করান, একটা ঘটনা লিখুন, সবাইকে নিয়ে সই করে জানান। জানানোর পরে আজকের ইউটিউবার আছে, আজকের অনেক সাংবাদিকরা আছে, তাদেরকে ডেকে শোনান, দেখুন এই ঘটনা ঘটেছে, আপনি ফটো তুললেন, দেখুন এই ঘটনা ঘটেছে। যদি পুলিশ না করে তখন আপনি মুখ্যমন্ত্রীকে জানান, ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে জানান, ডিজিপি, হোম সেক্রেটারি জানান, যারা পশ্চিমবাংলার টপ র্যাঙ্কের, মানে ডিজিপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হচ্ছে সারা পশ্চিমবাংলার পুলিশের হেড, তার উপরে হচ্ছে হোম সেক্রেটারি, তার উপরে হচ্ছে চিফ মিনিস্টার, তার উপরে হচ্ছে রাজ্যপাল, তার উপরে হচ্ছে মানে আমাদের অমিত শাহ, তার উপরে হচ্ছে প্রধানমন্ত্রী। এতগুলো জায়গা আছে, আপনাকে এতগুলো জায়গায় জানাতে হবে। তারপরে আপনি কোনো কিছু করবেন, যেগুলো করতে চান করবেন, তখন আপনার আইন বলবে আমি তো আপনাকে জানিয়েছিলাম, আপনি কি করেছেন, আপনি কি শেল্টার দিয়েছেন, কি ব্যবস্থা নিয়েছেন। সুতরাং সেখানে কিন্তু আমরা সেটা করতে পারি না, এটা করতে হবে। এবার মনে করুন আপনাকে কেস দিয়েছে, আপনাকে যখন কেস দেবে, যদি থানা আপনাকে ডাকে, যদি থানা আপনাকে কোনো কারণে ডাকে, আপনি কোনো দিন যাবেন না। থানা ফোন করুক, সিভিক ভলেন্টিয়ারদের ডাকুক, যাকে দিয়ে ডাকুক, আপনি বলবেন যে আমাকে থানা কেন ডাকছে আমাকে লিখিতভাবে জানা হোক, কারণ থানাটা আমার মামার বাড়ি নয়, আমার শ্বশুর বাড়ি নয়, আমার ডাকলে আমি চলে যাব। আমাকে জানান কেন ডাকছেন, কি কারণে, কোথায় যাব, কখন যাব, কত তারিখে যাব, কোন সময় যাব, সব কিছু উল্লেখ করে লিখিতভাবে জানান। তারপরে আমি ভেবে দেখবো যাবো কিনা। এটা হচ্ছে আপনার অধিকার। আর আপনি থানায় ডাকলো, ভালো ইমানদার ব্যক্তি, না থানা ডেকেছে, বড়বাবু ডেকেছে, না গেলে অসুবিধা আছে, চলে গেলেন। চলে গেলে আপনাকে মনে করুন না আপনার সামান্য একটা ঘটনা ঢেকেছে, আপনাকে অন্য কেসে ঢুকিয়ে দিল, আপনি কেস খাবেন, কারণ আপনি সচেতন নয়। তো আপনাকে যখন ডাকবে আপনি পুলিশকে বলবেন কেন ডাকলেন বলুন। পুলিশ কোনো কেসে, যেসব কেস সিরিয়াস কেস নয়, মানে গ্রেভি, আমাদের আইনি ভাষা বলে গ্রেভিয়াস অফেন্স, যেগুলো মার্ডার, রেপ, ডাকাইতি, অ্যাটেম্প টু মার্ডার বা অ্যাটেম্প টু রেপ, এই ধরনের যেগুলো কেস নয়, দেশদ্রোহী যে কেস নয়, যেগুলো নর্মাল কেস, সেইগুলো পুলিশ ডাইরেক্ট আপনাকে অ্যারেস্ট করতে পারে না। পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসলে আপনাদের কাজ হবে জিজ্ঞেস করবেন যে আপনি যে আমাকে অ্যারেস্ট করতে এসছেন, অ্যারেস্টের মেমো দেখান, অ্যারেস্টের কাগজ দেখান। অ্যারেস্টের কাগজ দেখলে তবে আপনাকে অ্যারেস্ট করতে পারে। এবার অ্যারেস্টের কাগজ দেখলে আপনি লেখাপড়া জানেন না, সেখানে ইংরাজিতে লেখা আছে, আপনি বলবেন দাঁড়ান আমি যে ইংরাজি জানে তাকে পড়ে শোনাই। ও বলবে আমি পড়ে শোনাচ্ছি, তুমি তো পুলে আমাকে ধরতে এসছো, তুমি কি ঠিক বলছো কি ভুল বলছো আমি কি করে জানবো? আমার যে ইংরাজি জানে তাকে পড়াবো, সে কি লিখেছে বুঝবো, তারপরে আপনি অ্যারেস্ট করবেন। আপনার বাড়িতে যদি যায় আপনাকে মনে করবো ওইভাবে অ্যারেস্ট মেমো আপনাকে ধরতে এসছে, জানতে চাইবেন যে আমাকে অ্যারেস্ট মেমো দেখান। যদি পুলিশ না দেখাতে পারে আপনি তাকে তাড়িয়ে দেবেন। যদি পুলিশ দেখায় তারপরে আপনার দায়িত্ব হচ্ছে যে বাড়ি ঢোকার জন্য অনুমতি চাই। যারা মেয়েরা আছে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বোন, তারা দরজা আটকাবে, আমার বাড়িতে ঢুকবেন না, এটা আমরা মেয়েরা থাকি, এখানে আপনার ঢোকা যাবে না। না আপনার স্বামী, ভাই, ছেলের নামে ওয়ারেন্ট আছে, ধরতে যাবেন, আমার বাড়িতে ঢোকার পারমিশন দেখান। প্রথমে আপনার ধরার পারমিশন লাগবে, তারপরে আপনার বাড়ি ঢোকার পারমিশন লাগবে। এই না যে আমার বাড়ি আপনি এলেন ঢুকে গেলেন, ওটা চলবে। যেমন থানায় আমি বললাম যে আমার মামার বাড়ি না, যখন ডাকবে চলে যাব, আর তেমনি পুলিশও এটা পুলিশের বাড়ি না যে পুলিশ যখন আসবে চলে যাবে। তো এই জন্য তাকে পারমিশন চাইবেন। যদি সে পারমিশন না নেয় আপনি তাকে ঢুকতে দেবেন না। যদি পারমিশন নিয়ে এসছে, বাড়িতে ঢোকার পারমিশন নিয়ে এসছে মনে করুন, তারপরে আপনার সেকেন্ড থার্ড কাজ হবে যে আপনি আমার বাড়িতে যে ঢুকবেন সেখানে মহিলা পুলিশ কোথায়। যদি সাথে কোনো মহিলা পুলিশ না থাকে বাড়িতে ঢুকতে দেবেন না। তারপরেও যদি পুলিশ জোর করে ঢোকে, পুলিশের নামে শ্লীলতাহানির কেস দেবেন, সিম্পল। কারণ একটা মেয়েদেরকে বলছে, এখানে যদি মহিলা রয়েছে, কোনো মেয়ের দিকে সে পুলিশ হোক, আমি হই, যে হোক, যদি অন্যভাবে তাকায় তাহলে সেই মেয়েটা যদি মনে করে এতে আমার অসম্মান হলো, আমার নারীত্বের অবমাননা হয়েছে, তার দৃষ্টিটা খারাপ, ওটা কেস হবে, শ্লীলতাহানির কেস। যদি কোনো মেয়েকে কমেন্ট করে, বাজে ভাষায় কথা বলে, অনেক বাজে শব্দ কথা বললে, এই মেয়েটা বাজে মেয়ে, এতটুকু যদি বলে, সেটা শ্লীলতাহানির কেস হবে। সুতরাং একটা পুলিশ যখন আপনার বাড়ি ঢুকছে, আপনি বলছেন না ঢুকবেন না, এখানে মহিলা পুলিশ নেই, তারপরে ঢুকলে আপনি সেই পুলিশের নামে শ্লীলতাহানির কেস দিতে পারেন। আপনি বললেন পুলিশের নামে শ্লীলতাহানির কেস দিলে তো ওই থানায় যেতে হবে। থানায় যাবেন কেন? আপনি এসপিকে জানান, আপনি হিউম্যান রাইটসকে জানান, আপনি হিউম্যান রাইটসকে জানাবেন। হিউম্যান রাইটসের ঠিকানা কি? আপনি নেটে জিজ্ঞেস করবেন যে মানবাধিকার সংগঠনের ঠিকানা চাই, দেখবেন সব চলে আসছে, আপনি লিখিতভাবে জানাবেন। এবারে যদি আপনার নামে মিথ্যা এই কেস দিয়েছে, কেস দিল মানে আপনি অপরাধী হয়ে গেলেন না,
কেস দেয়া সেটা প্রমাণিত হওয়ার পরে আপনি অপরাধী হবেন। সুতরাং যখন কেস দেয় আপনি চ্যালেঞ্জ করতে পারেন। ধরুন আপনার নামে কেস দিল যে এ দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে, ধরুন আপনার নামে কেস দিল এ মার্ডার করার চেষ্টা করেছে, ধরুন আপনার নামে কেস দিল এ দেশদ্রোহী কাজ করছে, আপনাকে কেস দিল, আপনি হাউ হাউ করে বসে কাঁদলে হবে না। আপনি ওই কাগজটা তুলুন, কোর্টে গিয়ে এফআইআরটা দেখুন যে কি বলে আপনার নামে কেস দিয়েছে। যদি সেটা মিথ্যা সাজানো হয় আপনি তার চ্যালেঞ্জ করুন, বলবেন ওই যে ওই সময় যখন ঘটনা ঘটে আমি তখন বাড়িতে আছি, আমি তখন অমুক জায়গায় আছি। আর আপনি যদি ফোন ব্যবহার করেন এখন প্রমাণ করা খুবই সোজা। সুতরাং আপনি চ্যালেঞ্জ করবেন, বসে থাকলে হবে না। এবারে আপনাকে মনে করুন জোর করে পুলিশ ধরে নিয়ে গেল থানায়, কোর্টে যখন নিয়ে যাবে তখন আপনি কোনো অ্যাডভোকেট নেই, পয়সা নেই, অ্যাডভোকেট ধরতে পারছেন না, আপনি নিজে মুভ করুন। আপনি নিজে আপনার ঘটনা ম্যাজিস্ট্রেটকে বলতে পারবেন, কিন্তু আপনি অন্য কারোর হয়ে বলতে পারবেন না। অন্য কারো বলার জন্য আমাদের মধ্যে কালো কোর্ট চাই, অ্যাডভোকেট চাই, কিন্তু আপনি আপনার ঘটনা বলতে পারবেন যে স্যার দেখুন আমি রাস্তায় ছিলাম, আমাকে তুলে নিয়ে এসে, আমি কোনো অন্যায় করিনি, আমাকে তুলে নিয়ে এসে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়েছে। পুলিশ যদি আপনাকে বডিতে টাচ করে সেটা অপরাধ, মারা তো দূরের কথা। সুতরাং পুলিশ যদি মারে, পুলিশ বলে এই যে মেরেছি তুই কোথাও বলবি না, কারণ যখন পুলিশ আপনাকে ধরে, নিয়ম হচ্ছে পুলিশ ধরার পরে আপনাকে সার্চ করে যে আপনার কাছে কি কি আছে, সেখানে একটা সিজার লিস্ট তৈরি করে। সেই সিজার লিস্টে আপনাকে দেখায় যে এই তৈরি করে এই পাওয়া গেছে, আমার কাছে পেন পেয়েছে, আমার কাছে হয়তো মোবাইল পেয়েছে। আপনি বলবেন যে সিজার লিস্ট আমার সামনে তৈরি করুন, বা যারা সাক্ষী দেবে তারা বলবে আমার সামনে তৈরি করুন। পুলিশ ওইগুলো কি করে, সাদা কাগজে সই করে নেয়, নিয়ে থানায় গিয়ে ওখানে পিস্তল ঢোকায়, রিভলভার ঢোকায়, বোম ঢোকায়, বুঝতে পারছেন। সুতরাং আপনি বলেন আমাকে ধরেছেন, আমাকে সার্চ করে কি পেলেন এখানে লিখুন। দুজন সাক্ষীতে সই করা স্পটে, তাদেরকে বলবেন তোমরা লিখিতভাবে বয়ান না হলে সই করবে না। এবারে পুলিশ যখন আপনাকে কাস্টাডি নিয়ে গেলে 24 ঘন্টার মধ্যে আপনার কোর্টে প্রডিউস করতে হবে। আজকের ধরুন 8টা বাজে, কাল রাত 8টার মধ্যে আপনার কোর্টে প্রডিউস করবে। ধরুন আজকে রবিবার, কোর্টে কোথায় পাবে? কোর্ট 24 ঘন্টা সবসময় কোর্ট খোলা থাকে, এটা জেনে রাখুন। শীত, গ্রীষ্ম, বর্ষা, বন্যা হোক, তুফান হোক, ভূমিকম্প হোক, কোর্ট খোলা। কেন? এই যে আইনটা, যে 24 ঘন্টার মধ্যে পার হয়ে গেলে কোর্টে যদি আপনার প্রডিউস না করে সেটা অপরাধ, ওই পুলিশের নামে উল্টে কেস হবে। আপনাকে 24 ঘন্টা পার হয়ে গেল, 48 ঘন্টা রেখে যে আমরা কিছু বলি না। যে ব্যক্তি ধরে তার বাড়ির লোক, তার মা, তার বোন গিয়ে কোর্টে দরখাস্ত করবে যে দেখুন আমার স্বামীকে, আমার ছেলেকে, আমার ভাইকে এভাবে আট করে গেছে, 24 ঘন্টা পার হয়েছে, ওই পুলিশের নামে উল্টে কেস হয়ে যাবে। সুতরাং এটা করতে হবে। এবারে যখন আপনাকে অ্যারেস্ট করার পরে পুলিশের নিয়ম হচ্ছে যে আপনাকে লোকাল থানা মানে হসপিটালে গিয়ে বডি চেক করা, আবার যখন থানা থেকে কোর্টে নিয়ে যাবে তখন আবার বডি চেক করবে। এই চেক করার পরে যদি আপনাকে মারে, সেখানে ডাক্তার কাছে গিয়ে বলতে হবে ডাক্তারবাবু আমার এইভাবে মেরেছে। ডাক্তারের সঙ্গে পুলিশের একটা সেটিং থাকে, মেরেছে, খুব মার মেরেছে, ও লিখবে কিছু হয়নি, আপনি বলবেন কি লিখেছেন পড়ুন। ডাক্তারের হাতের লেগে এত ভালো, ওর বউ পর্যন্ত পড়তে পারে না। ডাক্তার যদি ডাক্তারের বউয়ের কাছে চিঠি লেগে বউ ওষুধ দোকানে নিয়ে গিয়ে বলবে পড়ে দাও কি লিখেছে, না এত ভালো হাতের লেখা। সুতরাং আপনাদের বলতে হবে যে ডাক্তারবাবু এতে আপনার হাতের লেখা খুব সুন্দর, আমি পড়তে পারিনি, পড়ে শোনান। যদি দেখেন ওইভাবে মেরেছে, আপনি যেভাবে বলেছেন সেভাবে যদি না লেগে বলে গোড়াতে লিখুন। তা না হলে ওই ডাক্তারের নামে গিয়ে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। সুতরাং আপনি যখন ম্যাজিস্ট্রেটকে জানাবেন দেখুন আমাকে এইভাবে মেরেছে, এরা কিন্তু মানা করে দেবে যে তুই যদি কোর্টে গিয়ে জানাস তাহলে আমরা তোকে আবার মারবো, আবার নতুন কেস দেবো। আপনার এই ভয়টা পেলে চলবে না। কোর্টে গিয়ে আপনাকে সরাসরি ম্যাজিস্ট্রেটকে বলতে হবে স্যার দেখুন, আপনার অ্যাডভোকেটকে বলবেন, অ্যাডভোকেট না পেলে নিজে বলবেন, নিজে না পেলে ম্যাজিস্ট্রেটকে বলবেন যে আপনি আমার একটা ফ্রি অফ কস্টে অ্যাডভোকেট দিন, আমার কাছে পয়সা নেই। ম্যাজিস্ট্রেট নিজে একটা অ্যাডভোকেট দেবে, আপনার পয়সার দরকার নেই। সুতরাং এইভাবে আপনাকে যখন তদন্ত করবে, এভাবে টাইমিং হিসেবে আপনাকে সেইটা দেখতে হবে যে আপনি কতটা ইনজিওর্ড হয়েছে। আপনার যদি কেউ ফলসভাবে কেস দেয়, আপনি অনেক দিন জেল খাটলেন, অনেক টাকা খরচ হয়ে গেল, আপনার সংসার নষ্ট হয়ে গেল, আপনি যে বিজনেস করতেন বিজনেস নষ্ট হয়ে গেল, আপনি সেই জেল খাটার পরে যদি বেকসুর খালাস হন, যে কেস দেয় তাকে ধরুন, তার নামে লাখ সাম টাকার কম্পেনসেশন কেস করুন, সে ক্ষতিপূরণ দিক। তো এগুলো আমরা জানি না, এই জানি না বলে আজকে আমাদের সমাজের এই অবস্থা। টাইম কত হয়েছে? ঠিক আছে 36 40 শেষ করতে হবে, 40 45 50 থাকে। এবারে যখন আপনার এই যে যেগুলো বললেন, এবারে ঘটনা হচ্ছে ধরুন আপনি বাইরে রাজ্যে গিয়েছেন, বম্বে গিয়েছেন, কেরালা গিয়েছেন, কর্ণাটকে গিয়েছেন, সেখানে একটা কোনো ঘটনা ঘটে, বা আপনি মনে করুন আপনি আপনার স্ত্রীকে নিয়ে, মেয়েকে নিয়ে, মাকে নিয়ে, বোনকে নিয়ে কলকাতায় বেড়াতে গিয়েছেন, কলকাতায় একটা দুর্ঘটনা ঘটলো,
কলকাতায় আপনি অ্যাটাক হলেন, এখন তো অনেক ভদ্র মানুষ বাস করে, মুসলিম দেখলে তাদের গা চুলকায়, বুঝলেন তো? এই চুলকানি মেরে দিতে হবে আপনাদের। চুলকানি মারার ওষুধ আমি দিয়েছি, যদি এগুলো ভালো করে শেখেন চুলকানি অলরেডি মরে যাবে। তো এই চুলকানি যাদের আছে তারা আপনার চুলকানোর চেষ্টা করবে, আপনি তাদের উত্তেজিত না হয়ে পারলে ভিডিও করে নিন, মোবাইলে ভিডিওটা কোনোভাবে চালু করে দিন, অডিওটা কোনোভাবে চালু করে দিন, দিয়ে আপনি ওখানকার লোকাল থানাতে জানাতে পারেন। আপনি বলেন লোকাল থানায় আমি এমন একটা জায়গায় গিয়ে পড়েছি, থানা কোথায়, কোন থানা জানেন? যেমন আমি এখানে জিজ্ঞেস করতে হচ্ছে যে কালিয়াগঞ্জ থানা এটা কিনা, আমি এখানে বলতে পারি, গুগলে গিয়ে বলবেন, বা 109 নাম্বারে ডায়াল করলে আপনি বলে দেবে যে আপনি এটা কোন থানার আন্ডারে আছেন। সেই থানার নাম্বার, ফোন নাম্বার, কন্ট্যাক্ট সব চলে আসবে। আপনি সেই থানায় কন্ট্যাক্ট করুন। সেই থানায় কন্ট্যাক্ট করলে সেই থানা থেকে আপনাকে মেসেজ দেবে, ওরা বলে দেবে যে ওই ব্যক্তি অমুক জায়গা আছে, ওকে হেল্প করা হোক। ওরা ফোন করবে, ওরা আপনাকে রেস্কিউ করে নিয়ে যাবে। আমার অনেক ঘটনা আছে, কিন্তু আমরা এগুলো করি না। এবার মনে করুন ওগুলো পারলেন না, সময় পেলেন না, ফোন করতে ভুলে গেলেন, টেনশানে পড়লেন, আপনি চলে এলেন এখানে, বাড়িতে চলে এলেন, এখানে থানায় ডায়েরি করবেন। এখানে থানায় ডায়েরি করা যায়। আপনি ওই ঘটনাটা বলে এইখানে থানায় ডায়েরি করুন, ওইভাবে লিখিতভাবে কমপ্লেন করুন, থানায় ফোনে হোয়াটসঅ্যাপে করুন, আপনি যদি ইমেল থাকে ইমেলে করুন, আপনি পুলিশের ওয়েবসাইটে গিয়ে রিটেন কমপ্লেন করতে পারেন, এটা করা যায়। আপনি যদি এই লিখিতভাবে কমপ্লেন করেন তাহলে এখানকার থানা, এখানকার কোর্ট ওখানে আপনার সাহায্য করবে। আপনি এটা যদি কর্ণাটকে হয় এখান থেকে আপনি করতে পারবেন, আপনি যদি অন্ধ্রপ্রদেশ হয় এখানে করতে পারবেন। সুতরাং আপনাকে শুধু সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের, দেখবেন লাভ জেহাদ বলে একটা কথা প্রচলিত আছে। লাভ জেহাদ কথাটা আমাদের প্রিয় অমুসলিম ভাইয়েরা এটা প্রচার করে থাকে, কি যে মুসলিম ছেলেরা তাদের নাম ভাঁড়িয়ে, মনে করুন আমার নাম হচ্ছে করিম, আব্দুল করিম, আমি বললাম আমার নাম মন্টু কি সিন্টু, বলে আমি একটা অমুসলিম মেয়ের সঙ্গে প্রেম করলাম, বিয়ে করলাম, এটা সেটা। কিন্তু ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা ঠিক উল্টো হচ্ছে। আমরা এটাকে নাম দিয়েছি ভগবা লাভ ট্র্যাপ, অর্থাৎ গেরুয়া প্রেমের ছক। তারা কি করছে, যে মুসলিম মেয়েদেরকে, বিশেষ করে যারা পর্দাশীল, যারা ইসলামিক কালচার আছে, অর্থাৎ যারা হিজাবি, যারা মাদ্রাসায় পড়ে, এই সব মেয়েদেরকে খুব ভালোভাবে একটা টার্গেট করছে। কিভাবে? আমার সঙ্গে ধরুন আমি একজন মহিলা, একটা মহিলার কাছে গিয়ে পরিচয় করে বলছে তার নাম, ওই একই গল্প, তার নাম বিমল কিংবা শ্যামল, সে বলল আমার নাম আব্দুল কুদ্দুস কি রফিক। এবার তার সঙ্গে গল্প চলবে ভালো, মানে শয়তানে তো অনেক রকম ছলাকলা থাকে, মানে ওরা হচ্ছে ইবলিশের খাঁটি মুরিদ, ইবলিশের ট্যাকটিসটা আলাদা। তো ইবলিশের সেই ট্যাকটিসে তারা সেভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে কথা বলে তারা বিভিন্নভাবে চেষ্টা করলো। এবারে সেই মেয়েটা যখন জানতে পারলো যে হিন্দুর ছেলে, বা আরেকটা টেকনিক আছে যে আমি ইসলাম কবুল করব, ইসলাম সম্পর্কে অনেক জানতে চাই, আমাদের মানে একটা দিলে একটা আসর আছে যে যদি আমি একটা অমুসলিমকে ইসলাম কবুল করাই তাহলে আমার জান্নাতে একদম ধরা বাঁধা, ও কোনো রকমের আর ছাড় নেই। ঠিক আছে, আমি নিজের জান্নাতে যাবো কিনা যাই না, অমুসলিমকে নিলে জান্নাতে যাবে, সে তো জানে না যে ইবলিশ যায় ইসলাম শিখতে এসছে। ইবলিশ তো মানে গুরু ছিল সবার, সে ইসলাম শিখতে তাদের ইসলাম গুলে খেয়ে নিয়েছে। তো বেশি গুলে খেয়ে আজকের আমাদের কাছে কি করতে আসে যে আমি ইসলাম শিখবো, আমি মুসলিম শিখবো, আমাকে কলেমা পড়া, এ গড়গড় করে আমার ওই বোনটা কলেমা শিখে দিল, সে বললো এভাবে নামাজ পড়তে সব শেখালো, অজু টজু কিনে। ইবলিশের ছক কি, একে নষ্ট করা। সে এই করতে করতে ঘুরতে বেড়াতে নিয়ে যেতে, মানে ওদের প্রথম কাজ হচ্ছে নোংরামো করা। এবার যখন সেটা হলো আমি বিয়ে করব, এরা জানে আমাকে বিয়ে করবে, এরকম আমার কাছে প্রচুর কেস আছে। এভাবে তাকে ভুলে এই যে নাম পাল্টে, কিংবা আমি ইসলাম কবুল করব, আমাকে না কলেমা শেখাও, আমাকে ইসলাম শেখাও, আমাকে আল্লাহর সম্পর্কে বলো, এইসব শিখে তার সঙ্গে প্রেম ভালোবাসা করে তাকে নিয়ে চলে যাবে। এই মেয়েটা বাড়িতে তো মেনে নেয় না, সে নিয়ে চলে গেলে, নিয়ে চলে যাওয়ার ঠিক 6 থেকে 1 বছর প্রেগনেন্ট হবে, কিংবা একটা সন্তান হবে, আর তার খুঁজে পাওয়া যাবে না। তো সুতরাং এই জায়গা থেকে খুব সতর্ক থাকা উচিত আমাদের, যারা মা বোন আছে, আপনাদের যারা বাড়িতে এই অ্যাওয়ারনেসটা করবেন। আল্লাহ পাক সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, শুধু সূরা আল বাকারা না, সূরা আলে ইমরান বলছে তোমরা কোনো সম্পর্ক রেখো না মুশরিকদের সাথে, কোনো সম্পর্ক রেখো না, কোনো সম্পর্ক না, বিজনেস না, বন্ধুত্ব না, ভ্রাতৃত্ব না, শ্বশুর বাড়ি মামার বাড়ি কিছু না। সেখানে আমরা কি করছি না, আমি ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে একটা অমুসলিম যদি ইসলাম কবুল করে তাকে বিয়ে করা যাবে? অবশ্যই। সে যদি আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে ইসলাম কবুল করে তখন বিয়ে করা যাবে। কিন্তু সে আগে মানে কার্ড দেখাচ্ছে যে আমি ইসলাম কবুল করবো, এই সেই
মানে কি বলে সেই মানে মাছের চার দিচ্ছে আর কি, চার গেঁথে গেল তখন না, আগে আপনি কবুল করুন। মহিলাদের কাছে বলবে আপনি আমাদের হুজুর কাছে চলুন, মাদ্রাসায় চলুন, ইমাম সাহেবের কাছে চলুন, গিয়ে ইসলাম কবুল করুন। ইমাম সাহেব যদি বলে বিয়ের কথা তখন ভাবা যাবে, আগে তুমি ইসলাম কবুল করো, ইসলামের পথে থাকো দেখি, ঠিক আছে? তো সুতরাং আপনারা এই বাড়িতে অ্যাওয়ারনেস করবেন যাতে আমাদের এই মেয়েরা, বিশেষ করে আর মেয়েদের যদি কোনো রকমের সমস্যা হয়, এই যে আইনের কথা বললাম, যে আপনারা যারা একটা খুব বলবেন বেআইনি কথা বলছি, এটা নবী করিম সুন্নাহ, আপনি হয়তো জানেন না যে কাছে একটা এরকম সাইজে রেখে দেওয়া, কাছে একটা এরকম সাইজে রেখে দেওয়া, কি বুঝতে পারছেন? এটা ভারতবর্ষে আইনও বলে, কিন্তু আজকের এটা শিখেরা রেখে দেয়। শিখেরা ওই সুন্নাহটা নিয়েছে, হ্যাঁ শিখেরা সফল, শিখেরা মব লিঞ্চিং হয়, শিখেদের মেয়েদের টর্চার হয়, শিখেদের মেয়েদের নিয়ে পালায়, শিখেদের মেয়েদের ইজ্জত লুণ্ঠন হয়, আর শিখেদের মেয়েদের রেপ হয় না। কেন হয় না? তারা ওই ব্যবহার করে। সুতরাং আমি আমার দিনী বোনদের বলবো, যদি আপনারা এরকম সাইজের ভিডিও আছে, যদি এরকম সাইজের না রাখতে পারেন, একটা 7 o'clock ব্লেড রাখবেন, ব্লেড, একটা বড় গুই সুই বলে না, বড় সূচ রাখবেন, ফাটাফাট চালিয়ে দেবেন। আপনি ভারতবর্ষের আইন বলছে যদি কোনো আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হয়ে যদি কাউকে মেরে দেয়, কোনো বেআইনি কাজ নয়, তার কোনো অপরাধ নেই। সুতরাং আপনার ইজ্জত লুণ্ঠন হবে, আপনি চুপচাপ বসে থাকলে তো হবে না, স্যাট ব্লেড চাইবে দেন, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, পারলে আমাদের ফোন নাম্বার নিয়ে নেবেন, আমি আপনার জন্য ফ্রি অফ কস্টে কেস নেব। কিন্তু আপনাকে প্রতিবাদ করতে হবে, যে ওই ইবলিস আপনার কাছে এসে ইসলামের দাওয়াত চাচ্ছে, তাকে হুজুরের কাছে পাঠাবেন, হুজুরের কাছে না শুনলে তাকে অন্য জায়গায় পাঠাবেন, যে পাঠানোর কথা বলছি। সুতরাং সময় খুব সংক্ষেপ, অনেক কিছু বলার ছিল, বিশেষ করে ওয়াকফ নিয়ে। ওয়াকফ একটা বিশাল বড় ষড়যন্ত্র, আপনাদের কাছে আল্লাহ যদি আবার কোন সময় নিয়ে আসে বলবো। এখন মনে হয় 5 মিনিট সময় কোশ্চেনের আনসার, আপনাদের একটা অপশান আছে, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমার এই বক্তব্যের মধ্যে প্রশ্ন থাকলে কিংবা বক্তব্যের বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আমি আমার আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী উত্তর দেব। যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, তাহলে আমাদের সভাপতির কথা মতো অমাইনা আল্লাহ বালাক করে দেবো। আচ্ছা, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবেন, উত্তর দেবেন। মনে হয় প্রশ্ন নেই, তাহলে বলুন, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। না, ওয়াকফ বিল এই যে আপনার ওই যে উইন্টার সেশন, উইন্টার সেশনে পাস হবে, মানে বিলটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি পার্লামেন্টে মেজরিটি ভোট পায় তাহলে পাস হবে, যদি না হয় রাজ্যসভায় যাবে, রাজ্যসভায় যদি না হয় তাহলে রাজ্যসভা পার্লামেন্ট বোধ কমিটি করে সেখানে পাস হবে। তবে একটা কথা বলি যে ভারতবর্ষের বিজেপি সরকার আসার পর থেকে একমাত্র কৃষি আইন ছাড়া কোনো আইন পাস হয়নি, মানে রদ হয়নি, সব কটা পাস হয়ে গেছে। সুতরাং এই আইনটা পাস হবে, এটা আপনাকে ধরে নিতে হবে। পাস হলে কি করবেন? পাস হলে এটা আপনাদের ওয়াদা করতে হবে, এটা আপনাদের দৃঢ়বদ্ধ হতে হবে, এই একমাত্র সুযোগ নিজের জীবনকে উৎসর্গ করা, যে কোনো মূল্যে আমি আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থানকে রক্ষা করব। কোনোভাবে কেউ সে যেই হোক আসলে কোনোভাবে আমার জীবন থাকতে এটা বেহাত হতে দেবো না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে মাদ্রাসা যেগুলো আছে, বিশেষ করে মসজিদ, গোরস্থান, আমি আজকে সবাইকে অনুরোধ করছি, আপনাদের নিজ নিজ এলাকার গোরস্থান, নিজ নিজ এলাকার মসজিদ ওর রেকর্ডটা বের করুন। রেকর্ড বের করলে অনেক রহস্য বের হয়ে যাবে, দেখবেন অলরেডি ওটা ডিএমএ নামে হয়ে গেছে। এটা শুধু সাজানো, একটা লোক দেখানো। সুতরাং এই বিলটা আমরা যে আজকের আন্দোলন করছি, আমি আজ থেকে 4-5 বছর আগে থেকে বলে আসছি বারবার, যে এই ওয়াকফ আইনের যে ব্রিটিশদের এই যে মানে ফেলে যাওয়া জুতোতে আমাদের পড়ার কোনো মানে নেই। আমরা কেন আমাদের মাদ্রাসা, মসজিদ ওয়াকফ করতে যাব? আমরা নিজেরা ভারতবর্ষের আইনে রেজিস্ট্রেশন করব, সেটা করেনি বলে আজকের এই বিপদ। কারণ তারা চায় ভারতবর্ষের থেকে ইসলামিক নাম ও নিশানা মুছে দিতে। এই ইসলামিক নাম ও নিশানা মুছতে গেলে একটা কাটরা মসজিদ, একটা বাবরি মসজিদ বন্ধ করে ভেঙে কাজ হবে না। আমি যদি একটা সুইচ অফ করি সময় লাগবে, যদি জেনারেটরটা অফ করে দিই, মেন ফেলে দিই, তাহলে টোটালটি অফ হয়ে যাবে। তো ওয়াকফ আইনটা হচ্ছে যে এর ইসলামের মেন ফেলে দেওয়া। সুতরাং এই জায়গা থেকে আপনাদের সেই লড়াইটা লড়তে হবে, সেই সচেতন হতে হবে। সবাই কাগজ তুলুন,
কাগজে যদি ভুল ত্রুটি থাকে কারেকশান করুন। যারা নতুন যতগুলো মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান আছে যেগুলো ওয়াকফের আওতায় নেই, এমনি আছে, সেগুলো রেজিস্ট্রেশন করুন, লিগালভাবে প্রসেস করুন। তাতে যদি আমার সাহায্য লাগে আমি সাহায্য করব। ভালো যদি কোনো অ্যাডভোকেট পান, অ্যাডভোকেটের পরামর্শ করুন। পাইকারি কলে রেজিস্ট্রেশন করবেন না। অনেকে দেখবেন যে আপনি যে দলিল করছেন, জায়গার দলিলের কথা বলছে, আপনি একটা জায়গা কিনেন, যে দলিল আপনার ভাই করলো সেই দলিল, ওই দলিলের গদ এই দলিলে বসে নাম ঠিকানা একবার কপি পেস্ট ছেড়ে দিল। এটা করে কোনো লাভ নেই, কারণ আপনার দলিলের পজিশন আলাদা, আপনি ব্যক্তিটা আলাদা, আপনার ভাই